নমস্কার, জি 24 ঘন্টায় দুপুর দুটোর বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ রেজিনগর থেকে আমি অয়ন। আমি এখানে দাঁড়িয়ে আছি, যে মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি সেখানেই রাজ্য রাজনীতির এবং রাজ্যের ধর্মীয় যে সমস্ত বিভিন্ন টপিক বা ইস্যু সাম্প্রতিককালে সবথেকে বেশি আলোচিত, সবথেকে বেশি চর্চিত সেই ইস্যু, সেই গ্রাউন্ড জিরো অর্থাৎ মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদ শিলান্যাসের সেই মঞ্চে এখনও পর্যন্ত মূল অনুষ্ঠান শেষ হয়ে গেলেও প্রচুর মানুষ, যাদের সিংহভাগই মুর্শিদাবাদ জেলার, এছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এখানে এসেছিলেন। সব মিলিয়ে শুধুমাত্র এই মাঠ এবং মাঠের আশপাশের এলাকা, এখানে জনসমাগম একটা সময় প্রায় 22 থেকে 25 হাজার পৌঁছে গিয়েছিল। সেই মাঠের এই মুহূর্তের ছবি, তার পাশাপাশি অনেকগুলি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল এই মাঠে। এখানে হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ, যা এই মাঠ থেকে একদম সোজা যে আল পথ আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে মাত্র 1.3 কিলোমিটার দূরে যে জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল আজ ঠিক ঘড়ির কাঁটায় বেলা 1:15 এই মঞ্চ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে। এবং তারই সঙ্গে হুমায়ুন কবির, তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চ থেকে মন্তব্য করলেন 33 বছর আগে গোটা দেশের সংখ্যালঘু মুসলিম, যার সংখ্যাটা এই মুহূর্তে 40 কোটি, তাদের ভাবাবেগে যে আঘাত লেগেছিল, সেই আঘাতে সামান্য হলেও, সেই ক্ষতে সামান্য হলেও প্রলেপ পড়ল। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুসলমানের সংখ্যা 4 কোটি মুসলমান যেখানে থাকেন, সেখানে কেন একটা মসজিদ তৈরি হতে পারে না? এবং যদি সেই মসজিদ তৈরি হয়, তাহলে তার নাম বাবরি মসজিদ রাখতে অসুবিধা কোথায়? গতকালই হুমায়ুন কবির জি 24 ঘন্টাকে জানিয়েছিলেন, তার পরিবারে যদি নতুন কোনো সদস্য আসে, তাহলে সেই সদস্যের নাম তিনি আকবর রাখবেন, শাহজাহান রাখবেন, নাকি বাবর রাখবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। আবার তিনি যে মসজিদ তৈরি করতে চলেছেন মুসলমানদের দান খয়রাতকে সঙ্গী করে, সেই মসজিদের নাম তিনি শাহজাহানের নামে রাখবেন, নাকি হুমায়ুনের নামে রাখবেন, নাকি বাবরের নামে রাখবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এবং এই দুয়ের মিশেলে কোথাও না কোথাও এরকম একটা সম্ভাবনার জন্ম হলো যে 2026-এর বিধানসভা নির্বাচনে নিজের 22শে ডিসেম্বরের নতুন ঘোষিত দল, এই দল হুমায়ুন কবির ঘোষণার সঙ্গে সঙ্গে 135টি আসন, এই রাজ্যের সংখ্যালঘু প্রভাবিত আসন, সেখানে প্রার্থী দেবেন। তার আগে নিঃসন্দেহে মুসলিম ভাবাবেগ তাকে অনেকটাই উস্কে দিলেন হুমায়ুন কবির এই মঞ্চ থেকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শুনে নেব আমরা ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी। बाबरी मस्जिद बेलडंगा में बनेगी बनेगी बनेगी। का साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी। टोटल बजट 300 करोड़ को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति, वो मुझे वादा किया आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। হুমায়ুন কবিরের এই মুহূর্তে কোনো দল নেই। হুমায়ুন কবির এই মুহূর্তে তৃণমূল থেকে আজীবনের জন্য সাসপেন্ডেড। 22 তারিখ তার নিজের দল তিনি গঠন করবেন, তিনি জন্ম দেবেন। অর্থাৎ আজ 6 থেকে অন্তত 21শে ডিসেম্বর পর্যন্ত তার নিজের কোনো রাজনৈতিক দল না থাকলেও হুমায়ুন কবিরের কর্মকাণ্ড রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল পরপর শুনে নেব হুমায়ুন কবিরের আজকের বাবরি মসজিদের এই শিলান্যাসকে কেন্দ্র করে কার কি মতামত। মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন
কোনো অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় জমায়েত পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? যদি এইটা মুর্শিদাবাদের রেজিনগরের ছবি হয়, তাহলে এবার আমাদের অবশ্যই একটু নজর রাখতে হবে কলকাতায়, কারণ আমরা জানি সেখানে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস চলছে। দলনেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন আজ বাবরি মসজিদ ধ্বংসের দিন। বাবরি মসজিদ ধ্বংসের পরের বছর থেকে তৃণমূল কংগ্রেস তখনও তারা এই রাজ্যে তখন থেকেই তারা সংহতি দিবস উদযাপন করছে। সেই সংহতি দিবসের মঞ্চে এই মুহূর্তে কি চলছে আমরা একদম সরাসরি দর্শকদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করাবো। যদি কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, দল বিরোধী কাজ করেন, সাংগঠনিকভাবে দলকে পর্যুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি সেই ছবি সংহতি দিবসের উদযাপন তৃণমূল কংগ্রেস করে চলেছে বরাবর। 1993 সাল থেকে আজ এই 2025 সাল পর্যন্ত দাঁড়িয়ে এর আগে সংহতি দিবস উদযাপনের মূল দায়িত্ব ছিল তৃণমূলের ছাত্র শাখার। এবার তার সঙ্গে অ্যাডিশনালি তৃণমূলের যুব শাখা তাদেরকেও এই সংহতি দিবস উদযাপনের জন্য বিশেষ গুরুত্ব, বিশেষ সময় দিতে বলা হয়েছে। তার একটা অন্যতম বড় কারণ, সেটাও কিন্তু রাজনৈতিক কারণ। সংহতি দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিবস, কোথাও না কোথাও সংখ্যালঘুদের ভাবাবেগকে আবেগতাড়িত করার একটা বিশেষ দিন। এবং এই রাজ্যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে এসআইআর আবহে দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে তিনি একটাও যাতে নাম বাদ না যায় সেই বিষয়টি এনশিওর করবেন। অর্থাৎ সেখানে নিঃসন্দেহে সংহতি দিবস আজকে অন্যতম একটি বড় রাজনৈতিক ইভেন্ট কলকাতার বুকে। এবার আমাদের এখান থেকে আরেকটু দূরে নজর রাখতে হবে। এবার আমরা সরাসরি চলে যাব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগামীকাল। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে রাজনীতির পারদের পাশাপাশি সমান্তরালভাবে একটা ধর্মীয় পারদ চড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। অতএব এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদের রেজিনগরে যে ছবি দেখছি, আমরা কলকাতাতে সংহতি দিবসের যে ছবি দেখছি, তার সঙ্গে আরেকটা ছবি না দেখলেই নয়। সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি। কেমন সেই প্রস্তুতি পর্ব? রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। রক্তিমা, তুমি দেখাও, তুমি বোঝাও, তুমি জানাও। দেখো, 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই 5 লক্ষেরও অধিক মানুষ ছাড়িয়ে যেতে পারে। কারণ শুধুমাত্র আমাদের দেশ থেকেই নয়, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী নেপাল, এই দুই দেশের যারা সাধু সন্ত তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আসছেন। দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীরও বার্তা এসেছে যে নির্বিঘ্নে যাতে অনুষ্ঠান সম্পন্ন হয় তার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তোমাকে আমি দেখাই, গোটা একটা সাইট কিন্তু পুরো নিয়ে নেওয়া হয়েছে এবং এই সমস্ত জায়গাটাই কিন্তু কালকে যারা আসবেন সাধু সন্তরা তাদের জন্য বসার জায়গা করা হয়েছে। শুধু সাধু সন্তই নয়, দেখো গতবারে আমরা যেমন দেখেছিলাম যে প্রবেশপত্র ছিল, অর্থাৎ নির্দিষ্ট ইনভাইটেড লেটার সেটা ছিল, সেইটা দেখিয়েই তারা ভেতরে
ভেতরে প্রবেশ করতে পারছিলেন নির্দিষ্ট সংখ্যক মানুষই। এবারের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, কোনো প্রবেশপত্র থাকছে না। 25টি গেট করা হয়েছে। জনসাধারণ তারা এখানে আসতে পারেন এবং এখানে এসে তারা এই গীতা পাঠের অনুষ্ঠানে কিন্তু তারা যোগদান দিতে পারেন। এবং দেখো আমি যে এখানে রয়েছি, এটা হচ্ছে মূল মঞ্চ। মোট 3টি মঞ্চ করা হয়েছে। এই মূল মঞ্চে কিন্তু থাকবেন রাজ্যপাল এবং তার সঙ্গে থাকবেন প্রধান যে সাধু সন্তরা রয়েছেন তারা। এবং পাশের যে দুটি মঞ্চ করা হয়েছে সেই দুটি মঞ্চে মূলত যে অতিথি যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে সেই সমস্ত সাধু সন্ত অতিথিরা তারা সেখানে থাকবেন। সকাল 8টা থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে বেদ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে এবং তারপর কিন্তু গীতা পাঠে কিন্তু তারা চলে যাবেন বেলার দিকে। এই মুহূর্তে দেখাই যে রিহার্সাল, তোমাকে গত কয়েক ঘন্টা ধরে যে ছবিটা দেখিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছ যে গতকালের প্রস্তুতি কিন্তু চলছে। কিভাবে এই অনুষ্ঠান হবে, কিভাবে শুরু হবে, সেই এক প্রস্তুত কিন্তু রিহার্সাল এই মুহূর্তে চলছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম এখানে কার্তিক মহারাজ, তিনিও উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু গোটা একেবারে কর্মকাণ্ড খতিয়ে দেখছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি যাকে বলে, সেটা কিন্তু একেবারে জোর কদমে চলছে, কারণ হাতে কয়েক ঘন্টা সময় বাকি। কারণ তুমি জানো যে সন্ধে হয়ে গেলে কাজ করতে অনেকটাই সময় লেগে যাবে। ফলত বেলা থাকার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজ সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। তবে দেখো রাজ্যপাল আসবেন সেটা যেমন ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফে, তবে মুখ্যমন্ত্রীর তরফ প্রস্তুতি একদম এখনও সামান্য একটু বাকি আছে। খালি মঞ্চগুলো সাজানো, চেয়ার সাজানো, বাকি সব হয়ে গেছে। গেট আমাদের তৈরি হয়ে গেছে। 1, 2, 3 একটা মঞ্চে থাকবে সাধু সন্ন্যাসীরা, একটা মঞ্চে থাকবে গানের লোক, আর একটা মঞ্চে আমাদের প্রধান অতিথি যারা আসবেন তারা থাকবে। রাজ্যপাল আসছে। মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কোনো রেসপন্স পেলে? এখনও পর্যন্ত রেসপন্স পাইনি, হয়তো ওনার অফিস থেকে জানাবেন হয়তো, আশা করি। তবে জানিয়েছি সব রকম সাহায্য উনি করছেন, কারণ মৌনং সম্মতি লক্ষণম, প্রশাসন অ্যালার্ট হয়েছে, তার হাতেই প্রশাসন, এই অসুবিধা কিছু নেই। যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে, তিনি যাবেন কেন? সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে না। তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন, তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। এবার একটু অন্যরকম খবর। বহু বিতর্ক, বহু টালবাহানা, বহু জটিলতা, তারপরে অবশেষে সোনালী খাতুন তার ছেলেকে নিয়ে ফিরছেন নিজের বাড়িতে, ফিরছেন নিজের মাটিতে। আরও বিস্তারিত আমাদের জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কখন ফিরছেন, কি খবর রয়েছে, এবং যে জটিলতা তার ফেরাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেই জটিলতার কি তাহলে অবসান ঘটল? দেখো, এই মুহূর্তে সব থেকে বলা যেতে পারে এই মুরারই পাইকড় এলাকার মানুষের ভালো খবর যে ইতিমধ্যেই সোনালী বিবি তিনি এসে পৌঁছেছেন। এবং তার আমি একটু ছবিটা দেখা তোমাকে বলি যে তুমি দেখতে পাচ্ছ সামনে প্রচুর মানুষ, এলাকার মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তারা এখানে আসেন, আসার পরে সেখান থেকে আবার তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয় চেক আপের জন্য। ইতিমধ্যেই জাস্ট কিছুক্ষণের সময় আগেই তিনি বেরোলেন, এখান থেকে নিয়ে তাকে বের করা হলো। এবং ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব অর্থাৎ সামিরুল ইসলাম বা যারা রয়েছেন তারা এখনও এখান থেকে রয়েছেন, তারা আস্তে আস্তে মেডিকেল কলেজের দিকে যাচ্ছেন। এবং এলাকার প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন একবার হলেও সোনালী বিবিকে দেখার। তার কারণ কি? কারণ হলো এই যে লড়াই, তুমি জানো যে একের পর এক এই যে লড়াই চলেছে কার্যত বেশ কিছুটা সময় ধরে, এই লড়াইয়ের পর শেষমেশ নিজের বাড়ি নিজের মাটিতে পা রাখতে সার্থক হলেন কার্যত বলা যেতে পারে সোনালী বিবি। এখন অবধি সকলে ফিরতে পারেননি, তবে বাকিরাও আশায় রয়েছেন খুব দ্রুত তারা ফিরে আসতে পারবেন, এমনটাই তৃণমূলের সাংসদ হামিদুল ইসলাম দাবি করছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে
একদিকে সোনালী বিবি তার নিজের বাড়ির এলাকার মোড় থেকে বেরিয়ে হাসপাতালের দিকে গেলেন, অন্যদিকে তৃণমূল নেতৃত্ব শামিরুল ইসলাম বা স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন এমএলএ থেকে শুরু করে তারা কিন্তু ইতিমধ্যেই কার্যত বলা যেতে পারে বেরিয়ে যাচ্ছেন এবং রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ গাড়িতে শামিরুল ইসলাম যাচ্ছে, কথা বলেছিল। দাদা বলছি এখন কোথায় গেলেন? রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে মেডিকেল চেক আপ হবে, তারপর মেডিকেল অফিসাররা ডিসিশন নেবে কি করবে। বাড়ি কখন ফিরবে? বাড়ি ওটা মেডিকেল অফিসাররা পুরো ডিসিশন নেবে, ওটা মেডিকেল অফিসারদের উপর ছেড়ে নিচ্ছি, ওখানে আমরা কোনো ইন্টারফেয়ার করবো না। আর শারীরিক অবস্থা দেখে মেডিকেল অফিসাররা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। এটা রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। এত মানুষের ভিড় দেখে কেমন লাগলো? কত মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিল। এটা গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের জয়। যেভাবে গরিব অসহায় মানুষকে কিভাবে রাষ্ট্র তার ক্ষমতা বলে, কিভাবে ভারতে যাতে না আনা হয়, কিভাবে বড় বড় লয়ার দিয়েছিল ওদেরকে যেন না আনা হয়, এটা প্রত্যেকটা সাধারণ অসহায় মানুষ এবং অনেক সাংবাদিক আপনাদের মতো যারা তার পরিবারের পাশে ছিল তাদের প্রত্যেককে জয়। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিবারের পাশে থাকার জন্য। আপনি কি এখন যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, আমি এখন যাচ্ছি। একেবারে তুমি শুনলে দেখলে যে ইতিমধ্যে শামিরুল ইসলাম তিনিও কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হলেন, তিনিও বেরোচ্ছেন এবং তারা যেটা বলছেন যে মেডিকেল টিম তারা সিদ্ধান্ত নেবে যে কখন তিনি বাড়ি আসবেন। কিন্তু এই বাড়ির এলাকায় উপস্থিত হয়ে মানুষকে একবার হলেও চোখে দেখার সুযোগ পেলেন সোনালী বিবি, তার নিজের মাটিতে পা রাখার সুযোগ পেলেন তিনি। এবং যে কার্যত প্রশ্নচিহ্ন উঠে গেছিল যে পুশব্যাক করার পর তারা ফিরতে পারবেন কিনা, এই এলাকার মানুষরা চিন্তিত ছিলেন যে আদতে আবারও সেই সোনালী বিবিকে দেখতে পাওয়া যাবে কিনা, সে জায়গায় দাঁড়িয়ে আজকে অন্তত কিছুটা হলেও এই এলাকার মানুষের স্বস্তির নিঃশ্বাস যে সোনালী বিবি তিনি ফিরে এসছেন। বাকিরা এখন অবধি না ফিরতে পারলেও তারাও খুব দ্রুত ফিরে আসবেন এমনটা তারা আশা করছেন। এলাকার প্রচুর মানুষ আছে, আমি একটু কথা বলবো তোমাকে শোনাবো। যে দাদা আজকে প্রসেনজিৎ একেবারেই গোটা বিষয়টা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। নিঃসন্দেহে তার এবং তার পরিবারের কাছে এটা একটা বড় স্বস্তির খবর। আমরা বাকি খবরের জন্য এই মুহূর্তে সরাসরি ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সব্যসাচী, ওভার টু ইউ। অনেক ধন্যবাদ অয়ন। বাড়ি ফেরার কথা হচ্ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি আমাদের এইখানেই, আমাদের দেশে, আমাদের শহরেই অনেকে বাড়ি ফিরতে পারছেন না, অনেকে কাজে যেতে পারছেন না। বিমান পরিষেবার কথা বলছি, বিশেষ করে ইন্ডিগো। দেশ জুড়ে কয়েকশো ইন্ডিগো আজও বাতিল। আর শুধু যদি কলকাতা থেকে যাওয়া আসার কথা বলি, কমপক্ষে 40-41টি বিমান বাতিল হয়েছে। অন্তত গোটা 20 কলকাতা থেকে যাওয়ার ক্ষেত্রে, কলকাতা থেকে আসার ক্ষেত্রে গোটা 21 এই উড়ান বাতিল হয়েছে। এখনও পর্যন্ত খুব তাড়াতাড়ি যে পরিস্থিতি স্বাভাবিক হবে তারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ ইন্ডিগোর সিইও নিজে আজকে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন কিছুটা সময় লাগবে। কেন্দ্রও মনে করছে হয়তো পরের সপ্তাহ গড়িয়ে যেতে পারে গোটা বিষয়টি, গোটা পরিষেবা স্বাভাবিক হতে খুব স্বাভাবিকভাবেই যারা যাত্রী, যাদের বিভিন্ন কাজ রয়েছে, কারুর কাজ রয়েছে, বাড়ি ফেরার তারা রয়েছে, স্বাভাবিকভাবেই অনেকটা অসহায় তারা। কেউ তো কথা বলতে বলতে কেঁদেও ফেলছে। কালকে ভোর 3টের সময় ছিল, 6টা 15 সময় নামাজ ছিল, সেটা ক্যান্সেল হলো 8টা 15 হলো ভায়া হয়ে, সেটাও ক্যান্সেল হলো। আজকেও দিয়েছিল, আজকেও ক্যান্সেল হলো। আমাদের তো বাইরে কাজ করে খাই, এইভাবে যদি করে প্রতিদিন, এটা তো হচ্ছে কি SMS করে জানাতেও পারে। আগে থাকতে জানালে তো আমাদের তো কষ্ট হয় না, হেনস্তে হয় না। আমি আগরতলা যাব। আজকে ডেট ছিল? হ্যাঁ, আজকে 2টার সময় ছিল, এখন 1টার সময় আবার দিয়ে দিয়েছে। सिचुएशन तो एज सच पहले भी कल का भी सिचुएशन पता ही था और मैं सोच रही थी अपडेटेड होगा, बट ना कोई कॉल्स लग रहे हैं ना कुछ लग रहे हैं। और जो पहुंची मैं, सारे अपडेट्स आ रहे हैं फ़ोन पे कि आप गेट नंबर 14 पे पहुंचो, और एट द टाइम ऑफ बोर्डिंग दे आर सेइंग इट्स कैंसल्ड। सो ये थोड़ा हैवॉक हो रहा है। तो नोटिफिकेशन भी नहीं आया कि फ्लाइट कैंसिल है, बट अभी आया तो पता चला कि फ्लाइट कैंसिल है। तो मैंने रिशेड्यूल करवाया, 8 तारीख का करवाया। 8 तारीख का? या पहले कुछ नहीं है? नहीं, पहले से इन्फॉर्मेशन भी नहीं था कि क्या हुआ, कैसे हुआ। অর্থাৎ বেশিরভাগ মানুষের কাছে আগে ভাগে কোনো তথ্যই পৌঁছায়নি, কোনো ইনফরমেশন পৌঁছায়নি। কারুকে বলা হয়েছে আপনি আসুন, ফ্লাইট পাবেন, এসে দেখছেন সব উল্টো পাল্টা। সৌমেন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে। সৌমেন, কি অবস্থা কলকাতা এয়ারপোর্টে? দেখো, গত 3 দিন ধরে কলকাতা বিমানবন্দর সহ দেশের বেশ কয়েক
কারণ হচ্ছে যাত্রীরা যেমনটা অভিযোগ করছে ইন্ডিগোর পরিষেবা বেহাল পরিষেবার কিন্তু ধস নেমেছে এবং তার পাশাপাশি তারা এয়ারপোর্টে আসছে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, হেল্পলাইন নম্বরের ফোন করা হলে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না, এমনকি শিডিউল ফ্লাইটের এবং তারা যখন এয়ারপোর্টে এসে পৌঁছাচ্ছে দেখা যাচ্ছে যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং কারোর এরকমও অভিযোগ রয়েছে যে বিকল্প বিমান সংস্থার কাছে গেলে যেই বিমানের ভাড়া 8 থেকে 10,000 টাকা হওয়ার কথা সেটি কিন্তু প্রায় 10-12 গুণ কিন্তু বেড়ে গেছে। কোথাও দিল্লি যেতে গেলে এই মুহূর্তে কিন্তু 60 থেকে 70,000, মুম্বাই 80 থেকে 90,000 টাকা পর্যন্ত অন্যান্য বিমান সংস্থা ভাড়া আচ্ছা, মুখে কিন্তু বিমান যাত্রীটা এই মুহূর্তে পড়েছেন। অনেক ধন্যবাদ সৌমেন। ফলে খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের কথা একবার ভাবুন যে গত কয়েক দিন ধরে এই পরিস্থিতি চলছে। আমরা নভেম্বরেও একাধিক এরকম পরিস্থিতি দেখেছি, কিন্তু ইন্ডিগোর যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার ইন্ডিগোর জন্য পাইলটদের রোস্টার নিয়ে যে সমস্যা হচ্ছিল শুধুমাত্র সেই ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে। এই ক্ষেত্রেও বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো অন্যান্য এয়ারলাইন্সের পাইলটরা প্রশ্ন তুলছেন কেন ইন্ডিগোর ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে, ফলে তাদের মধ্যেও অসন্তোষ যদি ছড়িয়ে যায় ফলে সামগ্রিকভাবে এভিয়েশন সেক্টরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখনো পর্যন্ত ইন্ডিগোর ক্ষেত্রে আমরা যে পরিস্থিতি চলছে, আমরা যা দেখছি রীতিমতো যারা সাধারণ যাত্রী তাদের হেনস্থা হতে হচ্ছে রোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।